চ্যাপ্টার ৩৬৪ ক্যাথিড্রাল অফ সেরেনিটি। ম্যাজিশিয়ান বা জাদুকরের বাকি নীতিগুলো আসলে কি হতে পারে? খবরের কাগজটা পড়া শেষ করে ক্লাইন অকারণে পাতা উল্টাচ্ছিল, আর তার মাথার ভেতরে ঘুরছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। সে আগে একবার একটা বিষয় নিয়ে ভেবেছিল, তার অভিনয়ের জন্য দর্শক থাকা না থাকার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। তবে কেবল এইটুকু বোধহয় যথেষ্ট নয়। এই কথা ভাবতে ভাবতে ক্লাইনের চিন্তাগুলো হঠাৎ করেই অন্যদিকে চলে গেল। যখন আমি সিআর ছিলাম, তখন একজন সত্যিকারের গণক হিসাবে স্বীকৃতি আর প্রশংসা পেলে মনে হতো পশন হজম হওয়ার প্রক্রিয়াটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে। সিআর হওয়ার মূলমন্ত্রগুলো বের করার পর আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে অন্যদের মতামত বা ফিডব্যাকের সাথে পশন হজমের কোনো সরাসরি সম্পর্ক নেই। অন্যদের কথাগুলো কেবলই একটা বহিঃপ্রকাশ মাত্র, এর ভেতরে কোনো সারবস্তু নেই। আমি যদি যথেষ্ট ভালো অভিনয় করতে পারি, তবে এমনিতেই স্বীকৃতি পাব, আর পশনও নিজের মতো করে হজম হয়ে যাবে। অর্থাৎ আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে এগুলো একই ফলাফলের দুটো আলাদা প্রতিক্রিয়া, কিন্তু এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কিন্তু এখন সামনে এসেছে দর্শকের হাততালি পাওয়ার পছন্দ করার বিষয়টা। যদি এটা সত্যিই পশন হজম করতে সাহায্য করে, তবে কি এর মানে এই যে কিছু অভিনয়ের জন্য আসলেই ফিডব্যাক বা প্রতিক্রিয়ার প্রয়োজন আছে? অন্যরা আমাকে কিভাবে দেখছে সেটা কি সূক্ষ্মভাবে পশন হজমের ওপর প্রভাব ফেলতে পারে? এই চিন্তাটাকে যদি আরেকটু বাড়িয়ে ভাবি, 7 জন অর্থোডক্স ঈশ্বরদের চার্চ তৈরি করা, তাদের ধর্মের প্রচার আর অনুসারী জোগাড় করার পেছনেও কি তবে আংশিকভাবে এই কারণটাই দায়ী? এটা কিন্তু সত্যিই একটা ঈশ্বরবিরোধী চিন্তা। আমি আসলে এমন কেউ নই যে মন থেকে দেবতাদের পূজা করি। আমি তাদের প্রশংসা করব ঠিকই, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করতে পারব না। ক্লাইন খুব দ্রুত নিজের চিন্তার ধারা পাল্টে ফেলল আর অন্যভাবে বিষয়গুলো দেখার চেষ্টা করল। সে বারবার সিআর, ক্লাউন আর ম্যাজিশিয়ানের মধ্যে সূক্ষ্ম পার্থক্যগুলো মেলাতে লাগল। ধীরে ধীরে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তুলনা করলে দেখা যায়, একজন ম্যাজিশিয়ানকে যেহেতু পারফর্ম করতে হয়, তার কি তবে উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে? সিআর বা ক্লাউনের মতো নিষ্ক্রিয় না থেকে নিজেই কি এগিয়ে এসে অভিনয় শুরু করতে হবে? ভাগ্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটাও বেশ মিলে যায়। প্রথমে সিআর হিসেবে ভাগ্যের প্রতি শ্রদ্ধা জানানো, তারপর ক্লাউন হিসেবে ভাগ্যের হাতে অপদস্থ হয়েও মুখে হাসি ধরে রাখা, আর সবশেষে একজন ম্যাজিশিয়ান হিসেবে ভাগ্যের মুখোমুখি হয়ে তাকে চ্যালেঞ্জ জানানো। এমনকি সেই চ্যালেঞ্জের ফলাফল যদি অবাস্তব বা অর্থহীন হয়, তবুও নিজের চালাকির জন্য সে দর্শকের প্রশংসা কুড়াবেই। ক্লাইন অগোচরেই মাথা নাড়ল আর মনে মনে ঠিক করল এখন থেকে সে নিজেই উদ্যোগ নিয়ে অভিনয় করার চেষ্টা করবে। কোথা থেকে শুরু করা যায়? এমন কিছু হওয়া উচিত যাতে বিপদ কম থাকে। ফাদার উত্রাভস্কি যে এমলিন হোয়াইট নামের ভ্যাম্পায়ারটাকে আটকে রেখেছে, সেটার কথা ভাবা যেতে পারে। তবে আমাকে আগে নিশ্চিত হতে হবে যে এই অমানুষগুলো আইন মেনে চলে, আর খুব বেশি হলে ছিঁচকে চোর টাইপের কিছু। ব্রিজের দক্ষিণ দিকে এমলিনের সঙ্গীরা কোথায় থাকে যেন? ঠিক মনে পড়ছে না। স্মৃতি হাতড়ানোর জন্য আমাকে ডিভিনেশন ব্যবহার করতে হবে। সাথে এটাও দেখে নিতে হবে যে কাজটা কতটা বিপজ্জনক। এই সিদ্ধান্তে পৌঁছানোর পর ক্লাইন খবরের কাগজটা রেখে দিল আর উঠে দাঁড়িয়ে উপরের তলায় চলে গেল। বলতে গেলে, নিজের সাথে কোনো সম্পর্ক নেই এমন একটা বিষয়ে নিজেকে জড়ানোর মতো অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না। এটা মোটেও তার চরিত্রের সাথে যায় না, কিন্তু অভিনয়ের খাতিরে তাকে নিজেকে বাধ্য করতে হচ্ছিল। এটা তবু আমার জন্য সহজ, কিন্তু একজন সোজা মানুষ যদি উইচ বা ডিমনলেস অফ প্লেজার হিসেবে অভিনয় করতে চায়, তার অবস্থা কি হবে? সিটি অফ সিলভার কেন বারবার সাবধান করে বলে যে তুমি কেবল অভিনয় করছ, সেটার অর্থ ক্লাইন এখন বুঝতে পারছে। সিটি অফ সিলভার স্পায়ারের একদম চূড়ায় একটা অন্ধকার ঘর। 6 সদস্যের কাউন্সিলের প্রধান কলিন ইলিয়ার্ড জানালার সামনে দাঁড়িয়েছিল। সে অন্ধকার আর বিজলিতে ঘেরা রূপালী শহরের দিকে তাকিয়েছিল। বিজলির আলো তার সাদা এলোমেলো চুলে এসে পড়ছিল। তাতে তার মুখের পুরনো আর কুৎসিত ক্ষতগুলো স্পষ্ট হয়ে উঠল। দেখা গেল তার মুখের গভীর ভাঁজ আর চিন্তিত চোখ দুটো। বেশ কিছুক্ষণ পর কলিন ঘুরল আর একটা অন্ধকার কোণের দিকে তাকাল। সে গম্ভীর গলায় প্রশ্ন করল, কিছু পেলে? ঘরের কোণ থেকে একটা ছায়া উঠে দাঁড়াল। ছায়াটা কুচকুচে কালো রঙের ছিল, আর দেয়ালের দিকে ধাবিত হওয়ার সময় সেটা মোচড় দিচ্ছিল। তার গলার আওয়াজটা ছিল ঠিক যেন ধাতুর সাথে ধাতু ঘষার মতো, যা কানে বেশ লাগছিল। ডেরিক বার্গ বাড়ি ফেরার পর তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখা গেছে, তবে সেটা নিয়ে সাথে সাথে মাথা ঘামানোর মতো কিছু নয়। কলিন সামান্য মাথা নাড়ল আর বলল, সে কি করেছে? স্পায়ারের নিচে থাকা মিস্টিক্যাল আইটেমটার সাহায্যে র্যাম্পেজার আর সেই রহস্যময় লোকটার ক্লোনটাকে ধ্বংস করা সম্ভব হয়েছিল। কিন্তু কলিনের মনে বারবার সন্দেহ হচ্ছিল যে সমস্যাটা পুরোপুরি মেটেনি। এক্সপ্লোরেটরি টিমের প্রাক্তন ক্যাপ্টেন হুট করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সেই রহস্যময় লোকটা 42 বছর সহ্য করার পর কোনো কিছুর তোয়াক্কা না করে হুট করে কাজ শুরু করে দিল। অনেক দানব শিকার করা কলিনের সহজাত প্রবৃত্তি বলছিল যে কোথাও কোনো একটা গোলমাল আছে।
তাই তার বিশ্বাস ছিল যে এটা সেই রহস্যময় লোকটার একটা পরিকল্পিত চাল। যদিও লোকটার আসল উদ্দেশ্য এখনও জানা যায়নি, তবে নিশ্চিতভাবেই তার পরের কোনো পরিকল্পনা আছে। তাকে বিদায় করা মোটেও সহজ হবে না। নিজের ডিমন হান্টার ক্ষমতা ব্যবহার করেও কোনো অস্বাভাবিকতা না পেয়ে কলিন ইচ্ছা করেই বোকা হওয়ার ভান করল। সে ডেরিক বার্গ নামের সেই যুবককে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিল, কিন্তু গোপনে সে সিটি অফ সিলভার শ্যাডো মনিটর পাঠিয়ে ডেরিকের ওপর কড়া নজর রাখার ব্যবস্থা করল। আগে কলিন যেভাবে আটকে রেখে নজরদারি করত, এটা তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। সেই দুলতে থাকা কালো ছায়াটা জবাব দিল। সে ঘরে ঢোকার পর বিছানার এক কোণে বসে অনেকটা সময় ধরে একা একা বিড়বিড় করছিল। রহস্যময় লোকটা আমাকে ধরে ফেলবে এই ভয়ে আমি খুব বেশি কাছে যাইনি, তাই সে কি বলছিল সেটা স্পষ্ট শুনতে পাইনি। তবে আমি নিশ্চিত যে এটা একটা অস্বাভাবিক লক্ষণ। একা একা কথা বলার পর ডেরিককে খুব ক্লান্ত দেখাচ্ছিল, আর সে খুব দ্রুতই ঘুমিয়ে পড়ল। কিন্তু অল্প সময়ের একটা ঘুমের পর সে হুট করে জেগে উঠল আর একটা রিচুয়াল করল। আমার সন্দেহ হচ্ছে সে সময় তার মন পুরোপুরি সচেতন ছিল না, আর তাকে সেই রহস্যময় লোকটা নিয়ন্ত্রণ করছিল। আর একটা কথা, সেই রিচুয়ালের মধ্যে একটা গোপন চুক্তির আভাস ছিল। কলিন কিছুক্ষণ চিন্তা করল আর গম্ভীর মুখে বলল, যেমনটা ভেবেছিলাম, হয়তো সে এভাবেই তার মূল দেহের সাথে যোগাযোগ করছিল। আসলে তার উদ্দেশ্যটা কি? কেন সে স্পায়ারের নিচে ৪২ বছর শান্তিতে কাটিয়ে দিল? কালো ছায়াটার কাছে স্বাভাবিকভাবেই এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে বলতে থাকল, রিচুয়ালের পর ডেরিকের মধ্যে আর কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি। এই বিষয় নিয়ে কি এখনই কোনো ব্যবস্থা নিতে হবে? যদি সেই রহস্যময় লোকটার মূল দেহ এখানে চলে আসে, তবে হয়তো আমরা তাকে সামলাতে পারব না। কলিন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর সে বলল, নজরদারি চালিয়ে যাও। সেই রহস্যময় লোকটা এখনও কোনো সরাসরি শত্রুতা দেখায়নি, তাই আমাদের প্রতিক্রিয়াও খুব বেশি তীব্র হওয়া উচিত হবে না। হায়, তোমার কি সেই ভবিষ্যৎবাণীর কথা মনে আছে? মহাবিপদ ঘনিয়ে আসার সময় প্রায় হয়ে এলো। আমরা যত সামনে এগোচ্ছি, ততই অদ্ভুত ধ্বংসাবশেষ আর বিপজ্জনক জিনিস খুঁজে পাচ্ছি। আপনার ইচ্ছাই পূর্ণ হবে, ইয়োর এক্সেলেন্সি। কালো ছায়াটা ধীরে ধীরে মাটির নিচে মিশে গিয়ে উধাও হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বার্গদের বাড়িতে ডেরিক এমনভাবে কাশতে শুরু করল যে মনে হচ্ছিল তার হৃৎপিণ্ড ফেটে যাবে। খক 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 সে কুঁকড়ে গিয়ে অনবরত কাশতে থাকল, যতক্ষণ না তার গলায় একটা সুরসুরি অনুভব হল। তারপর সে কিছু একটা উগরে দিল। প্যাঁচাত! একটা স্বচ্ছ জিনিস তার গলা দিয়ে পিছলে মাটিতে পড়ল। ওটা ছিল একটা পোকা, লম্বায় আর পুরুত্বে একটা আঙুলের সমান। পোকাটার শরীরের কিছু অংশে স্বচ্ছ বলয়ের মতো 12টা দাগ ছিল। ডেরিক আগে স্পায়ারের নিচে এরকম কিছু পোকা দেখেছিল। সে এখন নিশ্চিত যে সে আমনের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। সে নিচু হয়ে পোকাটা তুলে নিল, আর ডেরিক গভীর চিন্তায় ডুবে গেল। এর কাজ কি? এটা দিয়ে কি করা যায়? মনে হচ্ছে পোকাটা মরে গেছে। লোয়েন কিংডমের উত্তর অংশে উইন্টার কাউন্টি। তুষারে ঢাকা পাহাড়ের ওপর একটা কালো গথিক ক্যাথেড্রাল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাহাড়ের বিশাল একটা অংশ জুড়ে ক্যাথেড্রালটা তৈরি করা হয়েছে। এর সামনেই রয়েছে একটা খাড়া পাহাড়ের কোল, আর চারপাশটা সাদা তুষারে ঢাকা এক নিস্তব্ধ পৃথিবী। এটা হল চার্চ অফ এভারনাইটের সদর দপ্তর, যা ক্যাথেড্রাল অফ সিরেনিটি নামে পরিচিত। কালো চুল আর সবুজ চোখের লিওনার্ড মিচেল একটা কালো ট্রেঞ্চকোট পরেছিল। সে হাতে লাল গ্লাভস পরে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। সফলভাবে অ্যাডভান্স হওয়ার পর তার শরীর এখন স্থিতিশীল, কিন্তু তাকে এখনও কোনো অপারেশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তাকে এখন কেবল কিছু অনুশীলন আর অতিলৌকিক বা মিস্টিসিজম কোর্সে অংশ নিতে হচ্ছে। একটা মোড় ঘোরার পর লিওনার্ড নিচে যাওয়ার সিঁড়ি দেখতে পেল। সেখানে সে দেখল ক্যাপ্টেন ডান স্মিথ দাঁড়িয়ে আছে। ডানের চোখ দুটো গাঢ়, ধূসর রঙের, আর পরনে একটা কালো ট্রেঞ্চকোট। তার পাশে বইপড়ুয়া স্বভাবের ক্লাইন মোরেত্তি মৃদু হাসিমুখে দাঁড়িয়ে অপেক্ষা করছে। লিওনার্ড মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল। আমার স্মৃতিশক্তিও বোধহয় কমে গেছে। আমি ভুলেই গিয়েছিলাম যে তোমাদের দুজনের কারোরই এখন আর কোনো অস্তিত্ব নেই। লিওনার্ড চোখ সরিয়ে নিল আর সিঁড়ি দিয়ে নেমে ক্যাথেড্রালের নিচতলায় চলে গেল। সে একটা দরজায় টোকা দিয়ে ছোট একটা ঘরে ঢুকল। ঘরের ভেতরে অনেকগুলো চেয়ার পাতা ছিল, আর সেখানে রেড গ্লাভস পরা কয়েকজন নাইটহক বসেছিল। লিওনার্ড নিজের পছন্দমতো একটা জায়গায় বসে পড়ল আর হাসি মুখে বন্ধুদের সাথে গল্প করতে লাগল। কিছুক্ষণ পর হাই র্যাঙ্কিং ডিকন ক্রেস্টেড সেসিমির ঘরে ঢুকল। তার কোটের কলার এমনভাবে তোলা ছিল যে তার চিবুক আর ঠোঁট ঢাকা পড়ে গিয়েছিল। সে সবার সামনে বসে বলল, আজকের ক্লাসে আমি তোমাদের এমন কিছু বিষয় জানাবো যা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। রেড গ্লাভস হিসেবে তোমাদের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে, আর সেখানে বিপজ্জনক হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি তাদের উদ্দেশ্য পরিষ্কার হয় আর তারা তোমাদের মেরে ফেলতে চায়, তবে তোমরা একটাই কাজ করতে পারো, পেছনে কোনো চিহ্ন রেখে যাওয়া।
যাতে পরের তদন্তকারীরা এসে সঠিক সূত্র খুঁজে পায়। সেই পদ্ধতিগুলো হল, কিন্তু বেশিরভাগ সময় হাই সিকোয়েন্স বিয়ন্ডাররা তোমাদের সরাসরি আক্রমণ করবে না। তারা বিভিন্নভাবে তোমাদের ব্যবহার করার চেষ্টা করবে। তোমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে যাতে তাদের ফাঁদে না পড়ো। এখানে আমরা সেরকম কিছু বিষয়ের সারসংক্ষেপ তৈরি করেছি। পিছনের দিকে বসে লিওনার্ড খুব মনোযোগ দিয়ে সব শুনছিল। তার প্রতিশোধ নেওয়ার লক্ষ্যবস্তুও কিন্তু একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডার। সেসিমির 2 সেকেন্ড থামল আর তারপর বলতে শুরু করল, প্রথমত, কিছু হাই সিকোয়েন্স বিয়ন্ডার নিজেদের গুপ্ত অস্তিত্ব হিসেবে জাহির করবে। তারা তোমাদের বিভিন্ন প্রতিশ্রুতি আর আশার বাণী শুনিয়ে নিজেদের বর্ণনা আওড়াতে বাধ্য করবে। দ্বিতীয়ত, কিছু হাই সিকোয়েন্স বিয়ন্ডার হয়তো কোনো সিল করা অবস্থায় আটকে থাকতে পারে। তারা এমন কোনো মিস্টিক্যাল আইটেম হিসেবে অভিনয় করবে যা তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে। যেমন ধরো, একটা জাদুর চেরাগ যা তোমার 3টে ইচ্ছা পূরণ করবে, অথবা কোনো একটা ইচ্ছা পূরণকারী পুকুর। তৃতীয় ক্ষেত্রটি হল প্যারাসাইট নামের একটি হাই সিকোয়েন্স পশনের ক্ষেত্রে। তারা প্রায় দাবি করবে যে তারা তাদের শরীর হারিয়ে ফেলেছে আর এখন কেবল তোমাদের স্পিরিট বডির সাথে মিশে টিকে থাকতে পারে। তারা কেবল তোমাদের ওপর নির্ভর করবে আর তোমাদের কোনো ক্ষতি করবে না, এমনটাই তারা বলবে। তারা তোমাদের জ্ঞান দেবে, ফর্মুলা দেবে আর সব রকমের সুযোগ সুবিধা দেবে যাতে তোমরা শক্তিশালী হতে পারো। তারা আশা করবে যে একদিন তোমরা তাদের শরীর ফিরে পেতে বা প্রতিশোধ নিতে সাহায্য করবে। কিন্তু বাস্তবে প্যারাসাইট শরীরে থাকা সেই বিয়ন্ডাররা শেষ পর্যন্ত প্যারাসাইটের পুষ্টিতে পরিণত হয়। এভাবেই প্যারাসাইটরা তাদের আয়ু আর নিজেদের অবস্থা টিকিয়ে রাখে। সেসিমিরের কথাগুলো শুনতে শুনতে লিওনার্ডের মুখের হাসি মিলিয়ে গেল।